স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH তৃণমূল কংগ্রেসের অনেকে এখনো ভাবছেন যে তাদের রাজপাট রয়েছে, তাদের জমিদারি রয়েছে। ওই যে এরা ভাইপো রয়েছে না, রাজপাট নেই, রাজত্ব নেই, মৌরসী পাট্টা নেই, কিন্তু এখনো ভেবে চলেছে যে সে বাংলার ভাইপো, সে বাংলার যুবরাজ। তাদেরকে এই মুহূর্তে তাদের ঘুমটা এখনো বোধহয় ঘুম ভাঙেনি। রবিবার মাংস ভাত খেয়ে তারা বোধহয় ঘুমাচ্ছে। তাদের ঘুমটা ভাঙিয়ে আওয়াজটা কানে যাতে পৌঁছায় তার জন্য শব্দ করে এই মুহূর্তে জানাতে চাই যে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে আর ক্ষমতায় নেই। শান্তনু সিনহা বিশ্বাস জেলে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী নেই। সুতরাং ভাইপো, সরকারিভাবে ভাইপো আর ক্ষমতায় নেই। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ৮০ আর বিজেপি, এতদিন আমরা লিখতাম ২০৭, বিজেপি আজ থেকে ২০৮ হলো। এবং এই ফলতার এই নির্বাচন প্রমাণ করে দিল বাঙালি হিন্দুর এখন একটা দল রয়েছে। বাঙালি হিন্দুর দল বিজেপি কারোর সাথে কম্প্রোমাইজ করে, সেটিং করে বিজেপিকে ক্ষমতায় আসতে হয়নি। ২০৮টি আসনে বিজেপি বাংলায় ক্ষমতায় এসছে। শুভেন্দু অধিকারী হিন্দুদের ভোটে, হিন্দুত্বের ভোটে, রাষ্ট্রবাদের ভোটে ২০৮টি আসন পেয়ে ২/৩ ক্ষমতা নিয়ে পশ্চিমবঙ্গের মসনদে বসেছে, পশ্চিমবঙ্গের সিংহাসনে বসেছে। বিধানসভায় কোন লেফট লিবারাল, কোন টুকরে গ্যাংয়ের সাথে কোন ধরনের সেটিং করতে হয়নি বিজেপিকে। ২০৮টি আসনে বিজেপির এই জয়। তৃণমূল কংগ্রেসের কারোর কোনো ভূমিকা ছিল না। সুতরাং বিজেপির আরো দায়িত্ব বাড়লো। বিজেপি এবার নিশ্চয়ই এটা বুঝতে পারছে যে ২০৮টি আসনে একজনও কেউ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি নেই, একজনও কেউ। ৪ তারিখের পরে বিজেপি হয়েছে এমন কাউকে আনার ক্ষেত্রে বিজেপির আরো বেশি সতর্ক হওয়া উচিত। লকগেট বন্ধ করে দেওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ও যদি বলেন যে আমি বিজেপি জয়েন করতে চাই, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন দীর্ঘদিনের সিনিয়র লিডারকেও নেওয়া উচিত না বিজেপির। আর ভাইপোদের কথা তো ছেড়েই দিলাম, ভাইপোরা আদৌ পলিটিক্স করবে কিনা সেটাই ভগবান জানে। কিন্তু এই ব্রেকিং নিউজটা এই মুহূর্তে নিতে চাই। ভোট শেষ হয়ে গেছে। ভোট শেষ হয়ে গেছে শুধু নয়, ১ লাখের বেশি পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি আসনে, সবচেয়ে বেশি সংখ্যায় যে জিতল তার নাম দেবাংশু পণ্ডা। ফলতায় ফিনিশ, ভাইপো মডেল ফিনিশ, ফলতায় ফিনিশ তৃণমূল কংগ্রেস, ফলতায় লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি। ১ লক্ষেরও বেশি ভোটে জয়ী দেবাংশু পণ্ডা। ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। দ্বিতীয় স্থানে উঠে এলো বামপন্থীরা, সিপিআইএম দ্বিতীয় স্থানে উঠে এসছে। তৃতীয় স্থানে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস চতুর্থ স্থানে এই মুহূর্তে। এবার তো আওয়াজ ওঠা উচিত যে এই ৭ লাখে জেতা ভাইপো, ৭ লাখে জেতা মাতব্বর, নাবালক সাংসদ, তার যৌক্তিকতা আছে কি? আর এমপি হিসেবে থাকার না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রিজাইন করে দেওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে ফ্রেশ ইলেকশনে যাওয়া উচিত, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট চুরি করেছে এটা অনেকেই বলতো, কিন্তু এই নির্বাচন দেখিয়ে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই শওকাত মাছ চোর, মমতা ফাইল চোর, এরকম গানগুলো হচ্ছে না। আমি কোনো ব্যক্তিকে নিয়ে কটাক্ষ করতে চাই না, কিন্তু নতুন কোনো হয়তো গান বাধার বা গাওয়ার সময় এসে গেছে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট চোর। ফলটা দেখিয়ে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে কোনো ফ্যাক্টরি নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় মার্কেটিং এর একটা প্রোডাক্ট। খুব সুন্দরভাবে ওই রাস্তার 10 টাকার চানাচুর, ঝালমুড়ি, অল্প বাদাম, একটু বিট নুন, এই সমস্ত কিছু দিয়ে ঝাঁকিয়ে
অনেকে 10 টাকার ঝালমুড়িটা 20 টাকায় বিক্রি করে, আবার অনেকে ভালো মার্কেটিং করে সেই ঝালমুড়িটাই 50 টাকায় বিক্রি করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে নেতিয়ে যাওয়া ঝালমুড়ি ভালো ঝাঁ চকচকে প্যাকেজিং করে প্লাস্টিকে পুরে দুটো কুপন দিয়ে শপিং মলে রাখা 50 টাকার প্রোডাক্ট হিসেবে বিক্রি হচ্ছিল, তার ব্র্যান্ডটা বিক্রি হচ্ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই ব্র্যান্ডের প্যাকেটটা খোলার পরে 80% হাওয়া এবং 20% নেতানো ঝালমুড়ি ছাড়া আর কিছু পাওয়া যাচ্ছে না, এটা বিপণন বিশেষজ্ঞরা বলছেন। 2024 এবং 2026-এর মধ্যে যে পার্থক্যটা সেটা একবার গ্রাফিক্সে দেখাবো। 2024-এ তৃণমূল কংগ্রেস 1,83,635 ভোট পেয়েছিল, বিজেপি পেয়েছিল 15,000 মাত্র ভোট। তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় 2024-এর আসনের ভিত্তিতে লিড পেয়েছিল 1,68,372 ভোটে, ভাবুন। আর 2026-এই উল্টে দেখুন, পাল্টে ছত্রভঙ্গ হয়ে তছনছ হয়ে গেল। 2026-এ মাত্র 7,783 ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। ভাবুন যে ফলতায় একটা সময় চন্দনা ঘোষ দস্তিদার সিপিআইএম এর বিধায়ক ছিল, সেই চন্দনা ঘোষ দস্তিদারকেই জাহাঙ্গীর বাহিনী মেরে ভাগিয়ে দিয়েছিল। যে ফলতা একটা সময় ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ছিল, যে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট তৈরিতে শ্রমিক লাহিড়ির মতন সিপিআইএম এর এমপিদের ভূমিকা ছিল, যে ডায়মন্ড হারবার একটা সময় ঋষি হালদার বিধায়ক ছিল ডায়মন্ড হারবারের, বা জেলা সভাধিপতি ছিল একটা সময় ঋষি হালদার, তাদের ডায়মন্ড হারবার ছিল। সেই ডায়মন্ড হারবারে হঠাৎ করে জাহাঙ্গীর বাহিনী দাপাদাপি করতে শুরু করলো কি করে, এটা নিয়ে একটা রিসার্চ পেপার লেখা যায়। যদিও সিপিআইএম এর আজকে মনে হচ্ছে যে থ্যাংক ইউ বিজেপি, থ্যাংক ইউ নির্বাচন কমিশন, থ্যাংক ইউ ভারত রাষ্ট্র, থ্যাংক ইউ মোদিজি। সিপিএম বলছে না, বলা উচিত। আজকে সিপিএমও ফ্রি এবং ফেয়ার নির্বাচন কাকে বলে সেটা দেখলো, এবং আজ যে নির্বাচনের রেজাল্ট, সেই রেজাল্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মানুষের মহানির্ণয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখিয়ে দিলেন যে হিন্দু কনসলিডেশন ঘোরতর বাস্তব। বাংলায় 208টি সিট, ভালো করে দেখে নিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চোখে এই 208টি সিট একটাতেও কোনো টুকরে টুকরে গ্যাংয়ের পায়ে ধরে বিজেপিকে এই 208টি সিট পেতে হয়নি। কোনো বামপন্থীকে বলতে হয়নি যে বিজেপিকে সমর্থন দেব। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবারের লড়াইটা শুধু ছিল না, এবারের লড়াইটা ছিল মাকু সেকুদের বিরুদ্ধে, এবারের লড়াইটা ছিল মেকি সেকুলারদের বিরুদ্ধে, এবারের লড়াইটা ছিল রোহিঙ্গাদের বিরুদ্ধে, এবারের লড়াইটা ছিল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। এবং কোনো জায়গাতে কোনো এক চিলতে 1 ইঞ্চি কম্প্রোমাইজ না করে বিজেপি এই 208টি সিট পেয়েছে। গর্বের সাথে বিজেপিরা এই মুহূর্তে বলুন যে আপনারা কোনো বেনো জল ঢোকাতে দেবেন না আপনাদের এই দলে। যারা দীর্ঘদিন রক্ত জল করে এই লড়াইটা লড়লো, তাদেরকে কুর্নিশ জানান, তাদেরকে আগলে রাখুন। তৃণমূল কংগ্রেসের অনেক পাল্টিবাজ, এই পাল্টিবাজ মিনমিনে মিডিয়ার মতন অনেকে 4 মের পর থেকে পাল্টি খেতে শুরু করে দিয়েছে। তাদেরকে হাত জোর করে বলে দিন, গেট লস্ট, বেরো। আমার তো ধারণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও না পাল্টি খেতে শুরু করেন। সন্দেশখালীর মতন ফলতায় আজ মানুষ জিতেছে, এবং মানুষ জেতার পরেই প্রথমে মানুষের কণ্ঠস্বরকে ধন্যবাদ জানিয়েছে। আজকে সকালবেলা যখন আর্লি ট্রেন্ডস, তখনও ক্লিয়ার নয় পিকচার, জাহাঙ্গীর বাহিনী যাদেরকে অত্যাচার করতো, এবং এটা রাগঢাক করে মিনমিনে মিডিয়ার মতন আমি কোনোদিন বলিনি, আজকেও বলছি না, জাহাঙ্গীর খান এবং তার যে দল, মাথার উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল বলে জাহাঙ্গীর খান ফলতাকে সিরিয়া বানিয়ে রেখে দিয়েছিল। জাহাঙ্গীর খান ভেবেছিল আফগানিস্তানের মতন সেখানে নিয়ম চালু করবে। কি নিয়ম জানেন? হিন্দু মেয়েদেরকে ডেকে ডেকে পার্টি অফিসে নিয়ে যাওয়া হতো। সন্দেশখালীতে যেরকম পিঠে বানানোর জন্য শেখ শাহজাহান নিয়ে নিত, জাহাঙ্গীর খান এখানে পার্টি অফিসগুলোতে হিন্দু মেয়েদেরকে বসিয়ে রাখতো ঘন্টার পর ঘন্টা। রাত 9টার পরে হিন্দু মেয়েদেরকে নিয়ে কিসের বৈঠক এই প্রশ্ন করলে দেহ ভাসিয়ে দেওয়া হতো ভেরিতে। আমরা তো গর্বের সাথে বলছি, গোটা বাংলা আজকে গর্বের সাথে বলছে, হ্যাঁ, শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় এই প্রথম হিন্দু বাঙালির যে একটা দল আছে, হিন্দু বাঙালিরা 99.99% যে এক কাট্টা হতে পারে, এই নির্বাচন দেখিয়ে দিল।
ফলতায় 100% হিন্দু ভোট পড়েছে বিজেপিতে, 100% হিন্দু ভোট পড়েছে, 71% হিন্দু মেজরিটি একটা বিধানসভা। এবং এটা এই নেকুপুসু কণাটা এবার মিনমিনে মিডিয়াকে বন্ধ করতে হবে। 20% 30% কোথাও কনসলিডেশন হয়েছে মুসলিমদের বা মাইনরিটিদের, তারপরেই সেই সিটটাকে বলে দেওয়া আরে ওটা তো মাইনরিটি সিট, ওটা তো মুসলিম সিট। কোন হিসেবে? আমি কলকাতা বন্দরকেও মুসলিম সিট বা মাইনরিটি সিট না হিন্দু সিট এটা বলতে অস্বীকার করছি। সিট কখনো মাইনরিটি মেজরিটির হয় না, সিট ভোটারদের হয়। তৃণমূল কংগ্রেস এবং বামেরা এই কালচারটা শুরু করেছিল, বাংলায় তছনছ হয়ে গেছে। 30%-এর বেশি কোনো জায়গায় মুসলিম সম্প্রদায়ের মানুষ থাকলে সেই সিটটাকে বলে দেওয়া হয়, সেই জায়গাটাকে বলে দেওয়া হয় এটা তো মুসলিম মেজরিটি এরিয়া। আরে 30%, 40%-তে মেজরিটি কি করে হয়? 35% মুসলিম সিট বলে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। মালদা মুর্শিদাবাদের অনেক সিট আছে। আজ পর্যন্ত স্বাধীনতার পর থেকে ভাবাই হয়নি যে 70% ওখানে হিন্দুরা রয়েছে। ফলতা প্রমাণ করলো, এবং ফলতা প্রমাণ করলো যে হিন্দুদের রাগ কাকে বলে। হিন্দুরা যখন এককাট্টা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় থ্যাংক ইউ ম্যাডাম, আপনারা ঘুমন্ত হিন্দুদেরকে জাগিয়ে দিলেন, থ্যাংক ইউ সো মাচ। সত্যি একটা কমিউনিটি, এখানে হিন্দু কমিউনিটি যদি এককাট্টা হয় 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 অনেক কিছু বাজিয়ে দিতে পারে। ফলতায় যারা আসলে লড়াইটা লড়লেন তারা রিপাবলিক বাংলাকে ধন্যবাদ জানাচ্ছেন। আমি জানি না তাদেরকে কিভাবে করজোড়ে নমস্কার করব, থ্যাংক ইউ বলবো, কিন্তু এই লড়াইটা তো আমাদের শুধু নয়। আমি চারণ কবির মতন এই গানগুলো শুধু গেয়েছি, এই স্লোগানগুলো শুধু আপনাদের মাধ্যমে পৌঁছে দিয়েছি। আসল লড়াইটা তো লড়েছে মাঠে কিষান, কলে মজুররা। যে স্লোগান দিত সেই স্লোগানই এবার বদলে দিয়েছে বাংলার ইতিহাসকে। দেখুন, আজকে এত খুশি, এত আনন্দ, কি মনে হচ্ছে, কি অবস্থার মধ্যে দিয়ে আপনারা গেছেন? ফলতার মানুষ এমন পরিস্থিতিতে ছিল যে বাড়ির বাইরে বন্ধুর সঙ্গে কথা বলতে ভয় পেত, কারণ জাহাঙ্গীর দেখতে পেলে কারোর সঙ্গে গল্প করছে সঙ্গে সঙ্গে তাকে তার অফিসে তুলে নিয়ে যেত এবং তাকে শাসাশাসনি করা হতো। এবং এমনকি এমনও হয়েছে কত ছেলের মৃত্যু ঘটেছে। ফলতার বুকে এতদিন পর্যন্ত একটা বিরোধী দলের কোনো পতাকা ছিল না। আপনি এখন দেখতে পাবেন বিজেপি ক্ষমতায় এসে যাওয়ার পর বিজেপির পতাকা তো আছেই, সেই সঙ্গে সঙ্গে সিপিএম এবং বিভিন্ন দলের দলীয় পতাকা। একেবারে এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ সাধারণ মানুষজন তারা আপনি কি আছে আর বাংলা জিন্দাবাদ, আর বাংলা জিন্দাবাদ, আর বাংলা জিন্দাবাদ, আর বাংলা জিন্দাবাদ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা রিপাবলিক বাংলাকেও ধন্যবাদ জ্ঞাপন করছেন এবং ইতিমধ্যেই তারা রিপাবলিক বাংলাকে ধন্যবাদ দিচ্ছেন বারংবার তাদের কথা তুলে ধরার জন্য, ফলতার মানুষের কথা তুলে ধরার জন্য, কারণ রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর। আজকে সিনিয়র মিনমিনে আমি শুনলাম আমার ছেলেমেয়েদের থেকে, সে অনুষ্ঠান করছে না। সিনিয়র মিনমিনের বাড়িতে মিনমিনে চ্যানেল থেকে নাকি টিস্যু পেপারের পর টিস্যু পেপার যাচ্ছে, কারণ সিনিয়র মিনমিনে ওই আস্তে আস্তে, দিদি আপনার মা আপনাকে শুধু 10 টাকা দিয়েছিল, দিদি আপনি এইটুকু টাকাতে কি করে সংসার চালাতেন। আজকে সিনিয়র মিনমিনেরা বুঝতে পারছে যে কি ভুল তারা করেছিল। কিছু দুর্নীতিপরায়ণ, কিছু টোটালি করাপ্টেড লোককে এয়ার স্পেস বা প্রাইম টাইম দিয়ে বাংলার মানুষ ক্ষমা করে দিচ্ছে না মিনমিনে চ্যানেলকে। ভাবতে পারেন মিনমিনে চ্যানেল সন্দেশখালি কোনোদিন দেখায়নি। অনুব্রত মণ্ডল কটা লুচি খায়, তার জন্য তারকাদের পাঠিয়ে দেওয়া হতো বীরভূমে, নিচুপট্টির তার যে অফিসটা সেখানে। কেষ্টদা আপনি 30টা লুচি খেতে পারেন, এটা চলতো প্রাইম টাইমে। মিনমিনে মিডিয়ায় সিনিয়র মিনমিনে যে এমন পাল্টি খেলো, আইসা পাল্টি খেলো। আমি শুনলাম নিউজ রুমে নাকি চিৎকার চেঁচামেচি হয়ে গেছিল 4 মে দুপুর 12টার পর। সিনিয়র মিনমিনে গেরুয়া টাই খুঁজে পাচ্ছে না, গেরুয়া টাই তাকে পরতেই হবে। মেকআপ ম্যান, মেকআপ ওম্যান তাদেরকে বলে দেওয়া হয়েছে যেখান থেকে পারো গেরুয়া টাই নিয়ে এসো, দরকার হলে গেরুয়া জামা নিয়ে এসো, আমার মাথায় একটা গেরুয়া পাগড়ি পরে দাও, কারণ এই মুহূর্তে আমাকে তো পাল্টি খেতে হবে, আমি তো আর হেলিকপ্টারে চড়তে পারছি না। সিনিয়র মিনমিনে এবং মিনমিনে মিডিয়া তাদের টাইম ওভার। বাংলার মানুষ তাদের ছুঁড়ে ফেলে দিয়েছে। কেন জানেন রিপাবলিক বাংলাকে কেন এত ভালোবাসে? তার কারণ আমরা কোনো এই ব্যালেন্সিং অ্যাক্ট করি না। সন্দেশখালিতে যখন পিঠে বানানোর কথা বলা হচ্ছে, হিন্দুরা যখন অত্যাচারিত হচ্ছে, তখন আমি কি বলবো? না শেখ শাহজাহান খুব ভালো লোক, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভালো লোক বলেছে। কিন্তু শেখ শাহজাহানের বিরুদ্ধে না এরকম কিছু কিছু অভিযোগ আছে, কেন মিনমিন করব?
শেখ শাহজাহান কি কি করেছে হিন্দুদের সাথে বলেছি বলে আজকে এটা গোটা ভারতের এজেন্ডা হয়েছে। এই জাহাঙ্গীর খান, মিনমিনে মিডিয়া একটা সাংবাদিকরা ঠকঠক করে কাঁপতো, ওরে বাবা জাহাঙ্গীরকে নিয়ে কিছু বলো না, সিনিয়র মিনমিনে দা, তুমি ঘন্টাখানেক, 4 ঘন্টাখানেক, 5 ঘন্টাখানেক, 6 ঘন্টাখানেক কিচ্ছু বলো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক তো, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু পাপ করে দেবে, বকা দিয়ে দেবে, তারপরে কিন্তু আমাদের চ্যানেলটা বন্ধ হয়ে যাবে। এরকম চলতো মিনমিনে মিডিয়াতে। আপনি মিনমিনে মিডিয়ার নিউজ রুমে জিজ্ঞেস করুন, কান্নার রোল পড়ে গেছিল, বুঝতে পারছে না কি লাইন নেবে, এডিটোরিয়াল পলিসি ঠিক করতে পারছে না। সকালবেলা আমি আজকে স্তম্ভিত হয়ে গেছি, আমি আজকে সিরিয়াসলি স্তম্ভিত হয়ে গেছি। আমরা খবরকে খবরের মতন দেখি। আজকে আমি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, আজকে যদি আপনি টিভি দেখেন, আপনি রিপাবলিক বাংলা দেখছেন, আমার কাছে খবর চলে এসেছে রাত 8টায় আপনাকেও রিপাবলিক বাংলা দেখতে হচ্ছে, থ্যাংক ইউ মমতা দেবী। কিন্তু আমি আমার কথা যদি আপনার কাছে পৌঁছায়, আমি আপনাকে শুধু দেখতে বলছি, টলিউড ছেড়ে দিন, এই পাল্টিবাজ মিনমিনে মিডিয়া যারা আপনার জোট সঙ্গী ছিল, যাদেরকে আপনি পুষতেন, এই পাল্টিবাজ মিনমিনে মিডিয়া আজকে আপনার এই যে ফেসবুক লাইভ, যেটাও আপনি বললেন এই শোনো আমি ফেসবুক লাইভ করছি বলে একটা ঢাক ঢোল পিটিয়ে আগে আবার একটা স্ট্যাটাস দিতে হলো। মানে ফুড ব্লগাররাও এরকম করে না, যেটা আপনাকে করতে হচ্ছে। আমি 4:30টার সময় ফেসবুক লাইভ করতে আসছি, সেটা আবার একটা স্ট্যাটাস দিতে হচ্ছে, সেটা আবার একটা পোস্ট করতে হচ্ছে। তো যাই হোক, চিরদিন কাহারও সমান নাহি যায়। কিন্তু গোটা বাংলার মিনমিনে মিডিয়ারা আপনাকে বয়কট করেছে, একটা লাইন, একটা সেন্টেন্স দেখায়নি আপনার, এটা আপনি জানেন তো। তাও আপনাকে আমি অ্যাপ্রিসিয়েট করব, আপনাকে আমি স্যালিউট জানাবো, কারণ আপনি যে কাজটা করছেন, বা আপনার মতন তথাকথিত বৃদ্ধ যারা, যাদেরকে সাইড করে দেওয়ার জন্য নবজোয়ারকে আনা হয়েছিল তৃণমূল কংগ্রেসে, আপনারা অন্তত যে ফাইটটা দেওয়ার চেষ্টা করছেন, সেটা তো ওই মোটা বকলেশের মতন সোনার চেন পরা, কানে দুল, লাল চুল, বড় ফরচুনার গাড়িতে ঘোরা। আমি দাদার সৈনিক, ওই দাদার সৈনিকদেরকে তো দেখা যাচ্ছে না। দাদাই কই? দাদার সৈনিক তো পরে হবে, দাদা কই ভাই? ময়ূকের প্রশ্ন, কোথায় লুকিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করতে পারলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফলতা, যে ফলতা থেকে বিরাট মাতব্বরী অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন, ভেবেছিলেন হয়তো অমিত শাহকে নিয়ে বলবো, দেশের সিস্টেমকে নিয়ে বলবো, নরেন্দ্র মোদীকে নিয়ে বলবো, আমি বিশাল বড় মাতব্বর, আমার 200টা পুলিশ সামনে পেছনে থাকে, মানে আমি বিশাল বড় কেউ, আলাদা একটা দেশ করে দিয়েছি পশ্চিমবঙ্গকে। কোথায় তিনি? আপনারা খুঁজে পেয়েছেন? আমি তো খুঁজে পাচ্ছি না। আমার পকেট স্কোয়ার রয়েছে, আমার পকেটে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুঁজে পাচ্ছি না। আমি জানি না আমাদের স্টুডিওতে রয়েছেন কিনা, কোথায় রয়েছেন আমরা খোঁজার চেষ্টা করছি। ময়ূকের প্রশ্ন, কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়? এই হারের দায় নিয়ে কেন পদত্যাগ করবেন না অভিষেক? সব দায় তৃণমূলের বৃদ্ধ পার্টির। আর নবজোয়াররা কি করলো? কোথায় লুকিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমাদের সাথে দুজন আজকে থাকবেন, একজন বিজেপির 2024-এর লোকসভার ক্যান্ডিডেট ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, 7 লাখ ভোটে হেরেছিলেন, অভিজিৎ ববি দাস। আমাদের সাথে এই মুহূর্তে তৃণমূলের কেউ নেই, অ্যাজ ইউজুয়াল তৃণমূল ফেস করতে চাইছে না। কি লজ্জাজনক অবস্থা বাবু। আমি তো বারবার তৃণমূলকে বলছি, আসুন দাদা, ফলতার এই মুহূর্তে কোনো তৃণমূলের নেতা যদি আমাকে দেখেন, জাহাঙ্গীর খান আপনি যদি দেখেন, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি যদি দেখেন, আমাদের গেস্ট টিম, আমাদের প্রোডাকশন টিম আপনাদেরকে জুম লিঙ্ক পাঠিয়ে দেবে, আপনারা জুমে জয়েন করুন। অভিষেক বাবু আপনি যদি দেখেন, জুমে জয়েন করুন। আপনাকে অন্য চ্যানেল ব্ল্যাকআউট করেছে, আমরা ব্ল্যাকআউট করব না, আমরা খবরের মতন খবর চলবে। তো তৃণমূল কংগ্রেস কেউ আসছে না। বামপন্থীদের এই মুহূর্তে সৈকত গিরি রিপ্রেজেন্ট করছেন। সৈকত গিরিরা সাপলুডুর খেলাতে শূন্যের বেড়াজাল কাটিয়ে 1 হয়েছিলেন, এবং 1-এর পরে এটা সৈকত গিরিদের জন্য একটা খুব বড় ক্লাসিক্যাল এক্সাম্পল। এবার বোধহয় ফান্ডামেন্টাল লড়াই হবে লেফট এবং রাইটের মধ্যে, যেটা অনেকে বলছিল যে তৃণমূল কংগ্রেস ভ্যানিশ হয়ে যাবে। বামপন্থীরাই হয় টুকরে টুকরে গ্যাংকে আঁকড়ে ধরবে, নয়তো এমন কিছু করার চেষ্টা করবে যাতে আখেরে হয়তো বিজেপির লাভ হবে। কিন্তু লেফটেরও অনেক বড় উত্থান বাংলায় অপেক্ষা করছে অনেক বছর পরে। এবং এই মুহূর্তে পথিকৃৎ পাইন রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক, জিওপলিটিক্স এবং দীর্ঘদিন ধরে রাষ্ট্রবাদ নিয়ে কাজ করছেন। পথিকৃৎ পাইনের কাছেও আমি যাব, কিন্তু কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্নটা আমার থাকলো। আমি তো খুঁজে পাচ্ছি না অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়।
আমি বুঝতেও পারছি না। আমি ক্ষমা প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। আপনার যদি কষ্ট হয়, দুঃখ হয়, আপনি যদি ক্ষুব্ধ হন, কিন্তু সত্যি আমি খুঁজে পাচ্ছি না অভিষেক বন্দ্যোপাধ্যায়। এত লেকচার মারলেন 4 তারিখ দুপুর 12টার পর, দেখে নেব, এই করবো, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। আসলে ঘোড়ার ডিম কারেঙ্গা, ঘোড়ার ডিম কারেঙ্গা। বেলুন ফেটে গেছে, গ্যাস বেরিয়ে গেছে। আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা শান্তিনিকেতনে গেছিল। আমাদের মনে হয়েছে যে শান্তিনিকেতনে তো আমরা কোনোদিন ঢুকতে পারবো না, ওখানে শুনেছি এসকালেটার আছে, ওখানে শুনেছি ফোয়ারা আছে, লিফট আছে, যদিও এগুলো শোনা কথা। আমি কর্পোরেশনের, ফিরহাদ হাকিমের কর্পোরেশনের নোটিশটায় দেখছিলাম লিফট এবং এসকালেটার নিয়ে। আমার বাবা তো আমাকে বললো, দেখেছিস লিফট এসকালেটার আছে, কি সুন্দর শপিং মল। আমি বললাম, না ওটা শপিং মল না, ওটা বাড়ি। বলছে বাড়িতে আবার এসকালেটার থাকে নাকি? বললাম হ্যাঁ, চানাচুর খেতে খেতে, ঝালমুড়ি খেতে খেতে জাস্ট বসে বসে ওপরে উঠে যাবো। রাজনীতিটাও ওরকম ভেবেছিল, গেল সব। ওয়েন্দ্রিলা ওই শান্তিনিকেতনের বাইরে থেকে হাঁক ডাক করেও কিচ্ছু উত্তর পায়নি। আপনারা যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেন প্লিজ জানাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের প্রেজেন্স জানিয়ে দিয়েছেন প্রেস কনফারেন্স করে, তিনি যাই বলুক না কেন। অভিষেক কোথায় খুঁজুন। দেখো ডিজে শুনতে পাবো কি পাবো না, তাই আমরা এই মুহূর্তে রিপাবলিক বাংলায় পৌঁছে গেলাম শান্তিনিকেতনের কাছে। আমরা এই মুহূর্তে গাড়ি থেকে নামছি, শান্তিনিকেতনে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি এবং আমরা একটু দেখানোর চেষ্টা করি যে 4 তারিখে ডিজে বাজানোর কথা বলেছিলেন অভিষেক ব্যানার্জি, সেই ডিজে এই মুহূর্তে তার বাড়ি বা বাড়ির আশেপাশে বাজছে কিনা আমরা একবার চেষ্টা করি অভিষেক ব্যানার্জি শুনতে পাচ্ছেন কিনা। একবার আমরা চেষ্টা করি। শান্তিনিকেতন লেখা রয়েছে 188-এ, এখানে তার যারা সিকিউরিটি দুটো বুথ রয়েছে আমরা দেখতে পাচ্ছি, তারাও বসে রয়েছেন। একবার একটু জানার চেষ্টা করি। বলছি স্যার, অভিষেক ব্যানার্জি বাড়িতে রয়েছেন? আমরা তো ঠিক বলতে পারবো না, এখন অব্দি তো আমরা যতক্ষণ ডিউটি করছি আমরা এখন অব্দি দেখিনি। দেখেননি? লুকিয়ে গেছে? তা বলতে পারবো না। সকাল থেকে বেরিয়েছে অভিষেক? না, আমরা যখন ডিউটি ধরেছি ততক্ষণে আমরা কিছু দেখিনি। আপনারা তাহলে কখন এলেন? আমরা 12:30টায় ধরেছি। 12:30টায়, মানে 12:30টার পর থেকে অভিষেক ব্যানার্জিকে দেখা যায়নি? দেখেননি? বেরোনোর কোনো চান্স আছে? সেটা বলতে পারবো না। কোন আপনাদের কাছে আপডেট থাকে? না না, আমাদের কাছে তো আপডেট কিছু নেই, আমরা এখন অব্দি কিছু জানি না বেরোবেন। আপনাদের কেমন লাগছে? সেটা এখন কিছু বলা যাবে না। সেটা বলা যাবে না। ম্যাডাম, অভিষেক ব্যানার্জি বেরোবেন? ইনফরমেশন আমরা পাই না, এখনো কোনো ইনফরমেশন নেই। অভিষেক ব্যানার্জির কোনো ইনফরমেশন পাচ্ছেন না তার পুলিশ এবং সিকিউরিটি। দেখি আমরা একটু চেষ্টা করি। অভিষেক ব্যানার্জি, আপনি বাড়িতে আছেন? এইটা গেট, আমরা একটু যাই, এই গেটের সামনে দিয়ে একটু ডাকার চেষ্টা করি। সম্ভবত শুনতে উনি পাচ্ছেন, রিপাবলিক বাংলার আওয়াজ হয়তো উনি শুনতে পাচ্ছেন। অভিষেক ব্যানার্জি, আপনি বাড়িতে আছেন? অভিষেক ব্যানার্জি, আপনাকেই ডাকছি। ফলতা নিয়ে আপনার রিয়াকশন লাগবে। ফলতা নিয়ে অনেক কথা বলেছিলেন, চুল্লির কথা বলেছিলেন আপনি, ফলতা রিয়াকশন, ডায়মন্ড হারবার মডেল নিয়ে বলেছিলেন। এই বাড়ির ভেতরেই থাকেন অভিষেক ব্যানার্জি, বড় বড় কথাও বলেছেন, বেআইনি বাড়িকে বাঁচানোর জন্য পুরসভার কাছে আবার নোটিশও দিয়েছেন। এবং সেই জায়গা থেকে অভিষেক ব্যানার্জি তার বাড়ির সামনে ধুধু করছে নিশ্চুপ নীরবতার ছবি। ভিডিও জার্নালিস্ট দীপঙ্করের সঙ্গে ইন্দ্রিলা, রিপাবলিক বাংলা, কলকাতা। দেখুন, আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা সাউন্ড প্রুফ কিনা, কিন্তু নিচ থেকে আমাদের যে কাউকে ডাকলে, ও ময়ূকদা, ও সৈকতদা, ও অভিজিৎদা ডাকলে আমরা মোটামুটি বারান্দা থেকে একবার উকি মারি। ওই রুদ্রনীল বলেছিল না, দাদা আমি সাথে পাশে থাকি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় রুদ্রনীল ঘোষকে কেন এখন এই মুহূর্তে এত অনুপ্রাণিত হচ্ছেন ওর কবিতা থেকে? উনি সাথে পাশে কিছুতেই থাকছেন না। শান্তিনিকেতনে নেই আমার ধারণা, শান্তিনিকেতন থেকে উনি বেরোলেনও না। উনি শুনেছি খুব অ্যারোগেন্ট, রাজপাট গেছে কিন্তু রিপোর্টারদের সাথে যান বলে দিন এরমভাবে কথা বলে। ভাবেন যে এখনো বোধহয় রাজপাট আছে, শান্তনু সিনহা বিশ্বাস ওনাকে বাঁচাবে। শান্তনুদা আমাকে কিন্তু 500টা পুলিশ দিতে হবে, দেবে না। শান্তনু সিনহা বিশ্বাস দেবে না। রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। অভিষেক বাবু একটু কফি পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। উনি এখনো ভাবছেন রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ডেপুটি পুলিশ মন্ত্রী বোধহয় শান্তনু সিনহা বিশ্বাস। না, আমি শান্তিনিকেতন থেকে ভাবলাম যে অভিষেকবাবু হয়তো শান্তিনিকেতনে আছেন, রিয়াকশন পাবো। আমাদের প্রতিনিধিকে মাঝে মধ্যেই বলতেন, ধমকাতেন, চমকাতেন। আমাদের প্রতিনিধিকে জেলেও যেতে হয়েছিল, আমাদের প্রতিনিধিকে বারবার করে থানায় যেতে হয়েছিল। আমাকে এই শান্তনু সিনহা বিশ্বাস কালীঘাট থানায় নিয়ে গিয়ে অনেকক্ষণ ধরে গল্প করিয়েছিল। আমাকে বলেছিল বসতে, আমি বসেছিলাম।
আমাকে বলেছিল কোঅপারেট করতে, আমি করেছিলাম। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কোঅপারেট করছেন না কেন? শান্তিনিকেতনের পরে আমি ভাবলাম ক্যামাক স্ট্রিটের অফিসে নিশ্চয়ই আছেন। ক্যামাক স্ট্রিটের অফিসটাও জানেন তো দুর্গের মতন। মানে ক্যামাক স্ট্রিটের অফিসে কি হয়, মানে আমাদের অফিসে যারা আসেন তারা জানেন যে আমাদের একটা নিউজ রুম আছে, সেখানে আমাদের ব্যাকএন্ডে সাংবাদিকরা কাজ করেন। স্টুডিওতে এই যে বলেন না ময়ূর দৌড়াদৌড়ি করে, এটা হচ্ছে স্টুডিও। এই স্টুডিওর সবটা আমরা দেখাই। ক্যামাক স্ট্রিটের অফিসে কি হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কেউ জানে না। বিশাল বড় একটা দুর্গ, 100-150 পুলিশ থাকতো, ফোল্ডিং সব ব্যারিকেড, কি হয় কেউ জানে না। সুতরাং আমরাও ভয়ে ভয়ে, পাছে যদি আবার শান্তনু সিনহা বিশ্বাস অ্যারেস্ট করে নেয়, আবার যদি রিপাবলিক বাংলাকে 5টা ভুয়ো মামলার চিঠি পাঠায়, আমাদের সাংবাদিক ভয়ে ভয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার নিচ থেকে, ভেতরে না ঢুকে আবার নিচ থেকে চিৎকার করে জিজ্ঞেস করলেন, ও অভিষেক দা আছেন? অবনী বাড়ি আছোর মতন অভিষেক বাড়ি আছো কিনা, এই মুহূর্তে জবাব চায় বাংলা। দেখুন ইন্দ্রাশিস কি রিপোর্ট তুলে ধরলো ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে। নেই, তোমার দেখা নাই। দেখুন আমরা রয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে, যে অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায়ই আসা যাওয়া রয়েছে। এবং এই ফলতার পুনর্নির্বাচনের ফলাফলের পর তার কি প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসে আছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসে আছেন? ফলতার ভোট নিয়ে আপনি হুমকি দিয়েছিলেন, কি বলবেন এখন? ফলতার ভোট নিয়ে আপনি হুমকি দিয়েছিলেন, দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন হোম মিনিস্টারকে, কি বলবেন? একটা রিয়াকশন লাগবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসে আছেন? ফলতার চুল্লিতে ঢুকিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন অভিষেক বাবু, কি বলবেন? একটা রিয়াকশন দরকার। অভিষেক ব্যানার্জি আছেন? অভিষেক ব্যানার্জি অফিসে আছেন? অভিষেক ব্যানার্জি অফিসে আছেন? একটা রিপাবলিক বাংলা থেকে এসছি, আপনার রিয়াকশন লাগবে। আপনি তো ভোটের আগে হুমকি দিয়েছিলেন, কি বলবেন? এই মুহূর্তে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে কারুর কিন্তু সারা শব্দ পাওয়া যাচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অফিস থেকে। এবং এই ভোটের ফলাফলের পর, অর্থাৎ ফলতার ভোটের ফলাফল ঘোষণার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কি রিয়াকশন উঠে আসে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ভিডিও জার্নালিস্ট আলী হোসেনের সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা, কলকাতা। আমাদের নিউজ টিম মনে করছিল যে কোথাও একটা ভুল হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো মাটির নেতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো মেঠো রাজনীতির করা মানুষ, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ফলতায় থাকবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো নিশ্চয়ই আমতলায় থাকবেন। একা হয়তো একটা সাইকেল নিয়ে, কাঁধে একটা ঝোলা নিয়ে তিনি চলে গেছেন, বা হয়তো ট্রেনে করে তিনি হয়তো চলে গেছেন। এই যে আরএসএসের যারা স্বয়ংসেবক থাকে বা সিপিএম দলটা যারা করে, তারা তাদের মতন হয়তো চুপচাপ করে তিনি হয়তো ফলতায় চলে গেছেন, আমতলায় চলে গেছেন, হয়তো জীবনতলা পার্টি অফিসে বসে রয়েছেন। এবং সে কারণে আমরা আমাদের প্রতিনিধিদের বকা দিলাম যে তুমি একদম মেঠো মানুষ, একটা কর্পোরেটকে দূরে সরিয়ে রাখে, সাইকেল করে রাজনীতি করে, যেখানে পায় পান্তাকে দিন রাত পড়ে থাকে গঙ্গাসাগরের কোনো একটা ক্যাম্পে, হয়তো তৃণমূল কংগ্রেসের ক্যাম্পে হয়তো ট্রেনিং দেয়, সেরকম একটা নেতাকে তুমি ক্যামাক স্ট্রিটে খুঁজছো। আমরা আমাদের স্টুপিডিটিতে আমরা হাসলাম যে না না না, নিশ্চয়ই ফলতায় আছে বীর বিপ্লবী অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিশ্চয়ই আজ কাউন্টিংয়ের সময় তার সৈনিকদের বলছে, হে সৈনিক তোমরা ভেঙে পড়বে না, আমি তোমাদের সাথে আছি। তৃণমূলের নবজোয়ার গানটা একটু ডিজেতে বাজাও আর চুল্লিটা রেডি করো। জাহাঙ্গীর, অমিত শাহ থেকে শুরু করে অনেককে ঢোকাতে হবে সেই চুল্লিতে। উনি যদিও বলেননি কাকে কাকে ঢোকাতে হবে, বলেছিলেন 4 তারিখের পর অনেককে ঢোকাতে হবে। আমি জানি না উনি আসা যাওয়ার মাঝে হারিয়ে গেলেন কিনা, কিন্তু ফলতার পার্টি অফিসে ওনাকে পাওয়া যাচ্ছে না, আনফর্চুনেটলি। দেখুন ফলতায় এলিনার পার্টি অফিসের ছবিটা দেখাবো এবার। ফলতায় আপাতত পুষ্পারাজ খতম। আজ ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের ফলাফল, আর সেই ফলাফলেই রীতিমতো ঝোড়ো ইনিংস খেলেছে বিজেপি। কিন্তু কোথায় গেল পুষ্পারাজ জাহাঙ্গীর খান? আমি এই মুহূর্তে রয়েছি ফলতায় জাহাঙ্গীর খানের যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে। কার্যালয় রীতিমতো তালা ঝুলছে, কেউ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, জাহাঙ্গীর খান তিনি তো আগেই ভয় পালিয়ে গিয়েছেন, কিন্তু আজকে তো ফলাফল ঘোষণা, তিনি তো ভোটও পেয়েছেন কিছু। ফলতার মানুষ তারা তো জবাব দিয়েই দিয়েছেন। আমি এই মুহূর্তে একবার দেখানোর চেষ্টা করবো, একবার ডাকার চেষ্টা করবো। অভিষেক বাবু বাড়ি আছেন?
অভিষেক বাবু বাড়ি রয়েছেন নাকি ফলতায় আপনি নেই এই মুহূর্তে? জাহাঙ্গীর বাবু বাড়ি রয়েছেন? জাহাঙ্গীর বাবু বাড়ি রয়েছেন? কোথায় আপনার এই তেজ, কোথায় আপনার দম্ভ? আমি একবার দেখানোর চেষ্টা করি। এখানে তালা ঝুলছে, পার্টি অফিস যে রয়েছে জাহাঙ্গীর খানের, সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। রীতিমতো কেউ নেই, কোথাও কেউ নেই এই মুহূর্তে। খা করছে গোটা রাস্তা, তৃণমূল কর্মী সমর্থকদেরও কোনো পাত্তা নেই। ক্যামেরায় ওয়াসিম আহমেদের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, ফলতা। যে তিনজন রয়েছেন তাদের কাছে যাব, কিন্তু একবার মনে করিয়ে দিতে চাই, আমরা কিন্তু কিছু ভুলি না, আমরা কিছু ভুলিনি, বাংলার মানুষ কিছু ভোলেনি। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা পাগলের মতন একটা প্রতিক্রিয়ার জন্য খুঁজছি? উনি ওনার টিমকে দিয়ে একটা টুইট করিয়ে দিয়েছেন যে না, আমার কোনো ফেসবুকে বা টুইটারে কিছু একটা বক্তব্য থাক, একেবারে ঘাপটি মেরে দিলে চাপ হয়ে যাবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা তো কথা ছিল না। 4 তারিখ দুপুর 12টার পর আপনার তো অনেক কিছু করে দেওয়ার কথা ছিল। ফলতার এত বড় একটা নির্বাচনের রেজাল্ট বেরিয়ে গেল, 99.99% হিন্দু কনসলিডেশন হলো, সিপিএম 2 নম্বর পজিশনে চলে এলো। যে সিপিএমের একটা সময়ের এমএলএ চন্দনা ঘোষ দস্তিদারকে চুলের মুঠি ধরে জাহাঙ্গীর খান বের করে দিয়েছিল, শ্রমিক লাহিড়ী বা ফুয়াদ হালিমদেরকে বিভিন্ন সময় হেনস্থা করা হয়েছিল, এটা তো কথা ছিল না। সিপিএমকে 2 নম্বরে পাঠিয়ে দিলেন, আপনি 4 নম্বর হয়ে গেলেন। এই এত বড় মাতব্বর নেতা আপনি কি বলেছিলেন? আমার যদি মনে থাকে ওই চুল্লি, ওটা আমার দারুণ লেগেছিল। ও পুরো সাউথ ইন্ডিয়ান সিনেমার নায়কের মতন গাড়ির ওপরে উঠে জাহাঙ্গীর খান বলেছে, দাদা কিছু হেল্প করে দাও। সর্বাধিনায়ক হেল্প করার জন্য একটা বিরাট বড় ডায়লগ দিল, যেন রাজামৌলির সিনেমা। দেব বা জিৎ এবার লজ্জায় সিনেমা করা ছেড়ে দেবে, একে এই মুহূর্তে ফেডারেশনের প্রেসিডেন্ট করা হোক। দেখুন, এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের শর্টকাটটাও ভালো করে করা আমাদের উচিত। করে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি, লড়াই করে যত দ্রুত সম্ভব বৈদ্যুতিক চুল্লি হবে এখানে। আমার প্রতিশ্রুতি, আমার গ্যারেন্টি, কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিনেমা যাওয়া উচিত আর দেবের তৃণমূলের হাল ধরা উচিত। মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় ভুল হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রমোট করা। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে 100 গুণ বেশি জনপ্রিয়তা দীপক অধিকারী রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে কেউ যদি তৃণমূল কংগ্রেসের সবচেয়ে পপুলার হয়, সেটা হচ্ছে দেব। দেবকে কর্নার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই বিরাট মাতব্বর করে দেওয়াটা তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় ভুল হয়েছে। দেব নিজেও স্বীকার করবে না হয়তো, কিন্তু দেবের ফ্যান যারা রয়েছে তারা নিশ্চয়ই স্বীকার করবে। কে অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেব একটা এমনি ফেসবুকে লিখলে মিলিয়ন্সে শেয়ার হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইপ্যাকে 500 কোটি টাকা দিয়ে ফেসবুক পোস্ট লেখা শিখতে হয়। দেব এই মুহূর্তে যে পপুলারিটি এনজয় করে গ্রামে গ্রামে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইনস্ট্রাকশন দিতে হয়, এই আমার সময় কিন্তু 100টা লোক নিয়ে আসতে হবে, এই আমার সময় কিন্তু 1000টা লোক নিয়ে আসতে হবে। ঈর্ষা করে দেবকে, ঈর্ষা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অনেকে বলেছে। সূত্রের খবর, দেব যেখানে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে গেছে, সেখানে কেন গেছে সেটার নাকি কৈফিয়ত নিয়েছে লোকাল নেতাদের। আমি প্রতিক্রিয়াগুলো নিই, আমি একদম শুরুতে আজকে সৈকত গিরির প্রতিক্রিয়া নেব। সৈকত গিরিরা খুশ তো বহুত হো গে তুম। ফলতা বা ডায়মন্ড হারবার একটা সময় সত্যি বামপন্থীদের ছিল। এই ফলতা ইন্ডাস্ট্রিয়াল বেল্টের অনেক গল্প, আমি ওই গল্পে যাচ্ছি না, কিন্তু ফলতায় আবার নতুন করে লড়াইটা হচ্ছে, কিন্তু গোটাটা মাইনরিটি, মানে মাইনরিটিরা তৃণমূল থেকে শিফট করে গেল ফলতায় সিপিএমের দিকে। সৈকত, দেখুন মুগ্ধা, প্রথমত হচ্ছে মতাদর্শ যদি ঠিক থাকে, রাজনৈতিক অবস্থান যদি ঠিক থাকে, রাজনীতিতে যদি সততা থাকে, দম্ভ অহংকার যদি আমাদের গ্রাস না করে, তাহলে নিশ্চিতভাবে এটাই ভবিতব্য ছিল। তৃণমূল মুছে যাবে। অনেকেই আজকে সোশ্যাল মিডিয়ায় মিম বানাচ্ছে, আমার হাতের আঙুলে এখনও ভোটের কালি রয়েছে, ভোটের কালিটা মোছেনি, তৃণমূলটা ভ্যানিশ হয়ে গেছে। পুলিশ নিয়ে একজনকে বেলুনে গ্যাস ভরে তাকে একটা বিশাল বড় ফিগার বানানো হচ্ছিল, গ্যাস বেরিয়ে গেছে, বেলুন চুপসে গেছে। আমরা বলছি এখন বাংলার রাজনীতিতে নতুন বাইনারি সেট, হয় বিজেপির পক্ষে থাকুন আর না হলে প্রগতিশীল ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য বহনকারী বামেদের পক্ষে থাকুন। এই রাজ্যের রাজনীতিতে রাম বামের লড়াই ফলতার নির্বাচন আজকে প্রমাণ করলো।
ফতেপুর, মল্লিকপুর, ফলতা, এই তিনটে অঞ্চলের নাম আমি আপনাকে বললাম। আপনি বারবার করে বলছেন শুধু সংখ্যালঘু ভোট বামেরা পেয়েছে, না, হিন্দু এলাকাতেও বামেরা ভোট পেয়েছে। কিন্তু কি ছিল বলুন তো, গত লোকসভাতে 1% ভোট পেয়েছিলাম আমরা, সেই 1% থেকে আজকে আমরা এসেছি 19%। 89% ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস, 80টা এমএলএ, 29টা রাজ্যসভায়, লোকসভা মিলিয়ে 30-35টা এমপি। সেই দলটা আজকে নেমে গেছে 3%, নোটার সঙ্গে লড়াই করেছে, অনেকগুলো রাউন্ডে নোটার থেকেও কম ভোট পেয়েছে। আগামী দিনে তৃণমূল বলে কোনো দল থাকবে না। এই মুহূর্তে আপনি যখন আলোচনা করছেন, এই মুহূর্তেও নেই। বাংলার রাজনীতির আগামীর পথ চলায় বাংলার মানুষ আগামী দিনে লাল ঝান্ডার পক্ষে আরো বেশি করে শক্তিশালী হবে, সঙ্গত হবে। মার খেয়েছিল কারা? ফুয়াদ হালিম, গরিবের ডাক্তার। মার খেয়েছিল কারা? শ্রমিক লাহিড়ী, যিনি ওখানে ফলতাতে এসিজের সেচ প্রকল্প করেছিলেন। মার খেয়েছিলেন চন্দনা ঘোষ দস্তিদার। আর আজকের দিনে দাঁড়িয়ে এই সমস্ত মারের হিসাবের বদলা ফলতার মানুষ নিল। নির্বাচন কমিশনকে তো ধন্যবাদ জানাবো, শান্তিপূর্ণ পিসফুল ভোট হয়েছে, বিজেপি জিতেছে, রাজ্যের সরকারে ক্ষমতায় এসছে, একটা উপনির্বাচনে বিজেপি জিতেছে। ভোট শেয়ার সৈকত, মানে তোমার বিজেপি জিতেছে শুধু নয়, 70% ভোট শেয়ার। মানে তোমরা এতদিন পরে স্টেডিয়াম থেকে পিচে এসছো বলে উদযাপন হচ্ছে, কিন্তু এখনো কিন্তু খেলার মতন জায়গায় নেই তোমরা। তৃণমূল ফিনিশ হয়ে যেতে পারে, কিন্তু তোমাদের লড়তে হবে তো। 16 সালের পর জাহাঙ্গীররা এই ভাষায় কথা বলতো, তৃণমূলের নেতারা এই ভাষায় কথা বলতো। 34 বছর সরকার চালিয়েছ, 50 বছর মুখে লিউকোপ্লাস্ট লাগাও। লাল ঝান্ডা 0 থেকে 1 হয়েছে। এবারে ফলতার কদিন রেজাল্ট বেরিয়েছে, তাতেই যদি আমরা 19% ভোট পেতে পারি, একটা নির্বাচিত পরিবর্তনের সরকার, বিজেপির নতুন মুখ্যমন্ত্রী, 20 দিন 15 দিনের ডিফারেন্সে যদি আমরা 19% ভোট পেতে পারি, আপনারা যতই হিন্দু মুসলমান করুন, আমরা আজ অব্দি বলে যাচ্ছি শুধু মুসলমানের ভোট নয়, একজন ভোটারের ভোটে আমরা ভোট পেয়েছি। ফলতার মাটিতে হিন্দু মুসলমান ধর্মনিরপেক্ষ সমস্ত মানুষ, তাদের মতামতকে আমরা সম্মান জানিয়ে বলছি, যারা আমাদের ভোট দিয়েছেন তার বাইরে একটা বড় অংশের মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন। এ কথা তো ঠিক, বিজেপি সরকারে এসছে, বিপুল সমর্থন নিয়ে এসছে, মানুষ অনেক আশা ভরসা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছে। আমরা রাজনীতিতে কোনো কম্পিটিটিভ, মানুষের জনাদেশকে অপমান করা, কোনো ধ্বংসাত্মক বিরোধিতার ভূমিকায় আমরা থাকবো না। আমাদের একমাত্র বিধায়ক রানাদা বলেছে, নওশাদ বলেছে, বিধানসভার প্রথম দিন থেকে আজ অব্দি বক্তব্যগুলো আপনি শুনবেন, আমরা বলেছি গঠনমূলক বিরোধিতার জায়গায় বামেরা থাকবে। একটা জিনিস পরিষ্কার, বাংলার রাজনীতিতে আগামী দিনে বিজেপির সঙ্গে লালের লড়াই হবে। যারা বিজেপিকে আটকাতে চান, যারা বিজেপির রাজনীতির বিরোধিতা, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পারবে না, সৈকত গিরিরা পারবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বিজেপিকে আটকাতে পারবে না, সৈকত গিরি পারবে, এটা তুমি বলছো? লাল ঝান্ডা পারবে। বেশ বেশ বেশ। বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, পিসি ভাই কোম্পানি বলে এই রাজ্যে একদম আর কোনো কোম্পানি নেই। আমি পথিকৃৎ পাইনের কাছে যাব এবং অভিজিৎদার কাছেও যাব, কিন্তু পথিকৃৎ পাইনের কাছে যাওয়ার আগে আমি একটা ডেটা আপনাদেরকে দিতে চাই। হিন্দুরা 70% ফলতায়, 70% জনসংখ্যা ফলতার হিন্দুদের, আর বাকি 28%, 29% মুসলিমদের, আর 1% খ্রিস্টান ওখানে রয়েছে। খ্রিস্টান বৌদ্ধ মিলিয়ে অন্যান্য সম্প্রদায়ের মানুষজন রয়েছে। 90% ভোটিং হয়, এবং যেটা নিয়ে গোটা বাংলা আলোচনা করছে, তার মধ্যে থেকে বিজেপি এই মুহূর্তে 71% ভোট পেয়েছে ভোট শেয়ারে, বামেরা পেয়েছে 19.34, 19.34, কংগ্রেস 4.8 এবং তৃণমূল 3.7। পথিকৃৎ পাইন, এতদিন উল্টোটা হতো, হিন্দু ভোট ছত্রাকার হতো, আর বিজেপি বিভিন্ন এদিক ওদিক থেকে ভোট পেয়ে একটা সম্মানজনক জায়গায় আসতো। এখন দেখছি তৃণমূল ভোট, মুসলিমদের ভোট তৃণমূলে আর নেই, টোটালটা বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাচ্ছে। নতুন ডাইনামিক্স, প্যারাডিম শিফট হলো বাংলায়। হিন্দু বাঙালির নতুন দল এখন বিজেপি। প্রতিকৃত কথা শুনছিলাম, হঠাৎ করে মনে হলো যেন হয়তো সিপিএম জিতে গেছে ফলটায়। তারপর আবার চেক করলাম, দেখলাম যে সিপিএম তো 40,000 পেয়েছে। তো যাই হোক, আমি খুব অপটিমিজমকে সাপোর্ট করি, কিন্তু আজকে যে হিন্দুদের এই কনসলিডেশনটা, এটার জন্য সিপিএম আর তৃণমূলই দায়ী। আমি অবাক হচ্ছিলাম, সৈকত গিরির অধিকার আছে বলার, উনি যখন বলছিলেন প্রগতিশীল আর ধর্মনিরপেক্ষ, আজকে হিন্দুদেরকে টেকেন ফর গ্রান্টেড পুরো ভারতবর্ষে এরা করেছিল। সেই জন্য আজকে সিপিএম এর কোনো অস্তিত্ব নেই ভারতবর্ষে কোথাও, ইউনিভার্সিটি গুলো ছাড়া। এবং আজকেও যে 40,000 ভোট ফলতাতে পেয়েছে, তার জন্য বিজেপি সরকার আছে বলে পেয়েছে। দ্বিতীয় কথা,
আজকে যখন হিন্দু তার অধিকারের ন্যূনতম অধিকারের কথা বলে তখন সেটাকে সাম্প্রদায়িক একটা তকমা লাগিয়ে দেওয়া হয়, অথচ অন্যদিকে তুষ্টিকরণের রাজনীতির একটা এমন পর্যায়ে চলে গেছে যেখানে 2021-এর আপনি যদি রেজাল্ট এই ফলতার দেখেন, সেই ফলতার রেজাল্ট আমার মনে হয় অনেক জায়গাতে এরকম ডায়মন্ড হারবার মডেলে 2021-এ হয়েছিল, 2024-এ হয়েছিল, এবং 2026-এ যখন একটা নিরপেক্ষ ইলেকশন হলো সেন্ট্রাল ফোর্স দিয়ে, সেখানে কোন ধরনের বীতশ্রদ্ধ মানুষ হয়ে গিয়ে থাকলো 70% লোক, কোন ধরনের বীতশ্রদ্ধ, কোন ধরনের কতটা অত্যাচারিত হয়ে গেলে একটা পার্টিকে 70%-এর উপর ভোট দেয়। এবং এটা মানুষের ভোট, এটা বিজেপি নিজের সংগঠন দিয়ে ভোটটা কিন্তু পায়নি। তারা সিপিএম কে কেন চয়েস হিসেবে ধরলো না? কারণ সিপিএম এর ওই প্রগতিশীল রাজনীতিতে 34 বছরে 60,000 কোম্পানি বন্ধ হয়েছে। বিজেপি ওই সিপিএম এর 34 বছরের পরে যখন টিএমসি কে আমরা ভোট দিয়েছিলাম, কিন্তু 15 বছরে আমরা দেখলাম যে আমাদের তো জঙ্গল রাজ বলা হয় বিহারে 15 বছরে, আমাদের 50 বছরের জঙ্গল রাজ হয়েছে। ইনফ্যাক্ট আমি বলবো ময়ূক, স্বাধীনতার পর থেকে এই প্রথমবার একটা তৃণস্তরে, তৃণমূল শব্দটা আমি ব্যবহার করবো না, তৃণস্তরের ডেমোক্রেসি আপনি দেখেছেন পশ্চিমবঙ্গে, যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে। কারণ আমাদেরকে এতটাই কর্নার করা হয়েছে। আপনি বলুন তো এমন একটা পলিসি কোনো আছে বিজেপির যেখানে হিন্দুদেরকে একটা বেনিফিট দেওয়া হয় এবং বলা হয় যে মাইনরিটিতে দেওয়া হবে না? একটা ওয়েলফেয়ার পলিসি বলে দিন, কিন্তু এদের এই মাইনরিটি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ফ্রাস্ট্রেটেড শুধু তা নয় বোধহয়, তৃণমূলের হয়ে দেবরাজ অদিতি মুন্সিয়া দেবরাজের জন্য লড়ছে কে লড়ছে? সুতরাং এবং আমাদেরকে বলতে হবে, আমি কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিতে বিলিভ করি না বা আমি সাপোর্ট করি না। আমার বক্তব্য এইটুকু, সিপিএম এর আত্মসমালোচনা আজকে করা উচিত যে আজকে হিন্দু কনসলিডেশনটা সেই ধর্মেন্দ্র রিপোর্টটা রাজ্যে হলো। ধান্দাবাজি করে বিজেপিকে ভোট দিয়েছেন আপনি, সিপিএম এর সমালোচনা করার দায়িত্ব কে দিয়েছে আপনাকে? করতেন তৃণমূল, হয়েছেন বিজেপি, এখন বড় বাতলা যাচ্ছেন কেন? আপনারাই তো অভিষেক ডায়মন্ড হারবার মডেল বানিয়েছিলেন, আপনারাই তো ক্ষমতাকে এনেছিলেন, আপনারা জামাতা বানিয়েছেন, আপনারা এই ফলতায় জাহাঙ্গীরকে বানিয়েছেন, আপনাদের ভোটে এই তৃণমূল তৈরি হয়েছিল। আজকে সিপিএমকে গালি দিলে হবে? 4 তারিখের পর তৎকাল বিজেপির লোক আগে তৃণমূলের মধ্যে জামাতা দিয়েছিলেন, এখন আসল চেহারা বিজেপি হয়েছে। তৃণমূলের মধ্যে আরএসএস ছিলেন, এখন বিজেপি জামাতা আরএসএস বিজেপি হয়েছে। আমি দুজনকে থামাচ্ছি। আমি অভিজিৎ ববি দাস, একদম হয়ে গেছে প্লিজ। আমি অভিজিৎ ববি দাসের কাছে যাচ্ছি। অভিজিৎ ববি দাস, আজ খুশ তো বহুত হো গে তুম, 2024 থেকে লড়াইটা লড়ছেন এবং আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় 1 লাখ ভোটে ট্রেল খাচ্ছে ফলতায়। প্রথমে বলি আর বাংলা জিন্দাবাদ, ময়ূকদা জিন্দাবাদ, ময়ূকদা টিম জিন্দাবাদ। আর সংশোধন করে দিয়ে ময়ূকদাকে 2024 নয়, আপনারা হয়তো কিছু মিডিয়া বা কিছু পলিটিক্যাল লিডার এখন 2024 থেকে অভিষেককে দেখাচ্ছেন। অভিজিৎ দাসের লড়াই 2017 থেকে, যখন অভিজিৎ দাসের বাড়ির পাশে 300 মিটার আগে অভিষেক ব্যানার্জি রাতারাতি একটা বেকারি পড়িয়ে লিপস অ্যান্ড বাউন্সের অফিস কিনে, সেখানে এমপি পার্টি অফিস কিনে তৈরি করেছিল এবং অ্যান্টি সোশ্যালদের রেখেছিল পুলিশ প্রহারায়। সংঘর্ষ আমার তখন থেকে, এবং সিঙ্গেল টার্গেট অভিষেক ব্যানার্জি। বিষয় হচ্ছে যে এই যে সৈকতদার যে কথাগুলো বলছেন না, আমি কিন্তু ওনার কথাতে ইন্টারাপ্ট করিনি, আশা করি উনিও করবেন না। বলুন। এত বড় বড় সব ডায়লগ দেয় না কমিউনিস্টরা, সেই সৈয়দ মুস্তাফা আলী সেই কথাটা বলে আস্তে কন কর্তা ঘোড়ায় হাসবো। উনি এমন ভাবে বলছেন যে সকলে ওনাদের লোকেরা মার খেয়েছে, আমরা কেউ খাইনি। আমি তো নিজে হ্যান্ডিক্যাপ, আমাদের হাজার ছেলে হ্যান্ডিক্যাপ। এই অভিষেক ব্যানার্জির এগেনস্টে 17, 18, 19 করি, এই 4 বছর কি সংঘর্ষ হয়েছে, এখন তো সংঘর্ষ অনেক কমে গেছে। না, এটা কি সত্যি অভিজিৎ দা? আমি শুনেছি আপনাকে 2024-এ বা তার আগেও আটকে রাখা হতো, ফুয়াদ হালিমকে একটা ঘরে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে, চন্দনা ঘোষ দস্তিদার সিপিএম এর তখন তাকে করেছে, এগুলো সত্যি? কপারহাটে আমাকে 2018 সালে অ্যাটাক করলো, যার ফলে আমি তো কারো সাহায্য ছাড়া সিঁড়ি দিয়ে উঠতে পারি না। স্পাইনাল কর্ডের চির খেলো, মেরুদণ্ড সোজা আছে। আর এই যে বলছেন না, শুনুন তবে আপনাদের একটা প্যান্ডোরা বাক্স খোলায়। অভিষেকের বিরুদ্ধে যখন ইলেকশন পিটিশন করি, যখন আমি ধর্নায় বসছি, আমি তখন প্রতিকূলকে বললাম তোমরা আসো না দাদা বলে ট্রেন নিয়ে বেরিয়ে চলে গেল। আমি যখন প্রতিকূলকে সঙ্গে আমি অন্তত 20 বার কথা বলেছি, আমি তোমাকে হেল্প করব। আমি ওনার যে হায়ার অথরিটি নাম বলছি না, সব সিপিএম এর লিডার, প্রত্যেকের সঙ্গে সব প্রুফ আছে আমার কাছে। আমি হাতে পায়ে ধরেছি যে অ্যাডেড পার্টি হয় অভিষেক ইলেকশন পিটিশনে, ইনসাফ পার্টি হয়েছে, আইএসএফ হয়েছে, ওনারা হননি। এবং সেই প্রতিকূল তো মার খেয়েছে, অভিষেকের হাত ধরে জয়েনিং হয়েছে।
তো ওনাদের আবার মেরুদণ্ড শক্ত কি? মেরুদণ্ড শক্ত আমাদের। আর এটা বলতে কোনো বাধা নেই, কোনো মুসলমান বিজেপিকে ভোট দেয়নি। হ্যাঁ, বিজেপি এখানে সংগঠনে পাইনি, সকলেই বলতে পারে এখানে বিজেপি। কিন্তু মুসলিম ভোট তো তৃণমূলও টানা পেয়ে যায়নি, সিপিএম কিছুটা পেয়েছে, কংগ্রেস কিছুটা পেয়েছে, আইএসএফ কিছুটা পেয়েছে। I have no interest about Muslim vote. এখানে হিন্দুদেরকে সাপ্রেস করেছে মুসলিম গুন্ডা বাহিনী, অভিষেক ব্যানার্জি আর তার সাঙ্গপাঙ্গরা, এবং আমরা এদের ডিলিট করবো এই এলাকা থেকে। আমি পরিষ্কার বলেছি, বেতাল, সামিম, জাহাঙ্গীর এলাকায় ঢুকবে না, বাড়ি বিক্রি করে চলে যাও। না, জাহাঙ্গীর কোথায়? জাহাঙ্গীর কোথায় সেটাই তো আমি বুঝতে পারছি না। ও কি আছে এখানে? আছে, আমাদের কাছে ট্রেস আছে, ও এখানে বলা যাবে না। আচ্ছা, এটা বিষয় হচ্ছে যে ওরা এত বছর ধরে যেভাবে সাপ্রেস করেছে আমাদেরকে, আমরা একই রকম করবো। ডেমোক্রেসি যখন ওরা নষ্ট করেছে, ইচ অ্যান্ড এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল ডিরেকশন, সেটাই করে ছাড়বো। তাহলে কাউকে গায়ে হাত দিতে হবে না। আমরা তো এই খুব কঠোরভাবে আমরা ডেকেছি। আপনার সংঘর্ষকে আমি অভিনন্দন জানাই। আপনি পুরনো বিজেপি, দীর্ঘদিন লড়াই করেছেন, আপনার কাছ থেকে রাজনৈতিক লড়াই আমাদের সঙ্গে হবে, কিন্তু গণতন্ত্রকে দয়া করে জাহাঙ্গীর মডেলের মতন হত্যা করবেন না। কিন্তু তৎকাল বিজেপি হয়ে যদি কেউ বামেদের জ্ঞান দিতে আসে, তাকে ছেড়ে কথা বলা হবে না। যারা পুরনো বিজেপি মার খেয়েছেন, আপনারা থাকুন, আপনাদের সঙ্গে বামেদের আদর্শগত লড়াই হবে। আচ্ছা, আমি আরেকটা জিনিস আমি একটু থামিয়ে তিনজনকে আমি ছোট করে এটাও দেখিয়ে দিতে চাই। এটা নিয়ে কালকে খুব বড় করে অনুষ্ঠান করব। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্রাস্ট্রেটেড? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যার ওপর ভিত্তি করে রাজনীতিটা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে যেই দাঁড়ান না কেন, তিনি কিভাবে যে হাঁটতে চলেছেন সেটা একটা কেস স্টাডি মাত্র ভবানীপুর। এই যে ভবানীপুর নিয়ে এত বড় বড় কথা বলছে না তৃণমূল কংগ্রেসের অনেকে, ভবানীপুরের যে চিত্রটা, এই মুহূর্তের যে চিত্রটা, যেটা স্টাডি করে দেখা যাচ্ছে, জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় 50-60 করে এক একটা ওয়ার্ডে ভোট পেয়েছে, এক একটা বুথে। মমতা বন্দ্যোপাধ্যায় কেউ ভোট দেয়নি। ভবানীপুর বিধানসভায় বুথের সংখ্যা ছিল 267টি, প্রতি বুথে ভোটদাতার সংখ্যা ছিল মোটামুটি 400 থেকে 700। সেখানে এমন অনেক বুথ রয়েছে যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী 100টি ভোটও পাননি। ভাবুন, শুধু হারেননি শুভেন্দু অধিকারীর কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিয়েছে শুভেন্দু অধিকারী। এই এত বড় জিনিসটা মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতে পারছেন না, তারপরেও তিনি ক্যামেরা ফেস করছেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিন তো মাঠে ময়দানে পলিটিক্সটাই করেননি, উনি ফেস করবেন কি করে? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এদের ঘুম উড়ে গেছে কেন? এই যে আমি বললাম যে 267টি বুথ ছিল ভবানীপুরে, একবার যদি দেখি চিত্রটা, সেই বুথে 400 থেকে 700 করে লোক ছিল। ওয়ার্ড নাম্বার 14তে প্রাপ্ত ভোট 43, 16তে 42, 20তে 41, 24-এ 45। এই হচ্ছে অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই যে এক একটা ওয়ার্ডে এরকম অনেক বুথ রয়েছে যেখানে এই হচ্ছে অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুঝতে পারছেন। এই যে 242, 249 এই বুথ নাম্বারগুলো, ওয়ার্ড নম্বর না, মাফ করবেন, এটা বুথ নাম্বার। এই বুথ নাম্বারে এক একটা জায়গাতে 29, 40, 28, 30 এরকম করে হয়েছে। এই গ্রাফিক্সটাই আমরা ওয়ার্ড নাম্বারের জায়গায় বুথ নাম্বার এরপরে যোগ করে নতুনভাবে আপনাদের কাছে কালকে নিয়ে আসবো। কিন্তু এই হচ্ছে অবস্থা। প্রতিকৃত পাইন, কি বলবেন? শেষ 30 সেকেন্ড। না, দেখুন, এটার জন্য তো এটা তাদেরকে আত্মসমালোচনা করতে হবে, সেটা সিপিএম হোক আর তৃণমূল হোক, যে আজকে হিন্দু কনসলিডেশনটা হলো কেন, এবং হওয়ার পেছনে এই সেম পারসিকিউশন এবং এই যে অধ্যক্ষটা আপনি এখন এই মুহূর্তে দেখলেন না, যে আমি কেন কথা বলছি, এই জন্যই আজকে এদের এই অবস্থা। আমি একটা ভোটার হিসেবে আমার অধিকার নেই কথা বলার? এবং আমাদের মতন, এটা আমি আবার বলছি, বিজেপির যা স্ট্রাগল, যা স্যাক্রিফাইস সেটা আছে, কিন্তু এই ভোটটা মানুষ দিয়েছে, শুধু সংগঠন যেটাই নেই। এবং এই যে পরিবর্তনটা হয়েছে প্রত্যেকটা জায়গাতে, আপনি উত্তরপ্রদেশ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন, এটার একটা বেসিক কারণ হচ্ছে হিন্দুদেরকে টেকেন ফর গ্রান্টেড, এবং হিন্দু নিজের কথা বলে সেটা সাম্প্রদায়িক, অন্য কোনো কেউ কিছু কথা বললে সেটা হচ্ছে ধর্ম, সেটাকে অ্যাকসেপ্ট করা। আমরা তো সবসময় সিকুলারিজমের কথাই বিলিভ করি, আমরা মনে করি প্রত্যেকের ইকুয়াল ল থাকা উচিত। কেন আমাদের কি ইকুয়াল ল আছে? আপনি জানেন গত 15 বছরে আপনি পুলিশ, আমরা হ্যাঁ বলতে পারেন আমরা 15 বছর ধরে আমাদের মতো সাধারণ লোক কথা বলতে পারেনি, নেই, কথা বলার জায়গা ছিল না। আমি হয়তো এখানে থাকি না, আমি দিল্লিতে থাকি, কিন্তু আমার প্রচুর বন্ধু বান্ধব আছে, আমরা দেখেছি সেই জিনিসটা।
এবং এই জিনিসটা কোনো পরিবর্তন তার আগেও ছিল না। সিপিএম এর আমলে হয়তো এত খারাপ ছিল না, কিন্তু পরিস্থিতি এত ছিল, লোকাল যে বিয়ে ছিল ওদের বুথ লেভেল, ওদের যে কি বলে ব্লক লেভেল, তাই সে সবকিছু ডিসাইড কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখনো কিন্তু ফোর্সেস, এখনো কিন্তু উর্দিধারীদের বা কেন্দ্রীয় বাহিনীকে অপমান করা ছাড়েননি। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটা আমি নেব, এটা নিয়ে কালকে বারবার প্রশ্ন করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রমাণ না করতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তো মামলা শুরু হওয়া উচিত। উনি লাগাতার কি করে এই অপমানগুলো করতে পারেন? এই মুহূর্তে যে খবর আমাদের কাছে আসছে, ফের সেনাবাহিনী এবং উর্দিধারীদেরকে অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিআরপিএফ এর জামা পরে বিজেপির কাউন্টিং এজেন্ট তারা নাকি বুথের ভেতরে ঢুকেছিল, মারাত্মক অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি প্রমাণ না করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সিআরপিএফ এর উচিত মামলা দায়ের করা। একদম বিএনএস ধরে সিআরপিএফকে অপমান, ভারতের সেনাবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীকে অপমান করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা শুরু করা উচিত। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। বেলা 11টার পর থেকে কাউন্টিং সেন্টারে কাউকে কাউন্টিং এ এজেন্ট ঢুকতে দেননি। সিআরপিএফ আর বিজেপির কর্মীরাও আমি শুনেছি পুলিশের ড্রেস পরে, সিআরপিএফ এর ড্রেস পরে ভেতরে বসেছিল। আর যারা ডেটা সেন্টারে বসেছিল তারা কিন্তু সবটাই বিজেপির আইটি সেন্টারের লোক ছিল বলে আমি শুনেছি। মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রমাণ না করতে পারেন যে সিআরপিএফ এর পোশাক পরে বিজেপি কর্মীরা নাকি বুথের ভেতরে ঢুকেছিল, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত। অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা শুরু করা উচিত এবং শাস্তি হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তো চলতে পারে না। সিআরপিএফকে, বিএসএফকে লাগাতার অপমান করে যাব, তারপরেও বহাল তবিয়তে থাকবো। এটা প্রমাণ করার দায় মমতা বন্দ্যোপাধ্যায়েরই। মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করতে পারবেন কিনা, এটা বাংলার মানুষ জবাব চায়। আর ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি সঙ্গে। এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।